হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কির নজিরবিহীন বাকবিতণ্ডা ইস্যু নিয়ে আলোচনা করতে হংকং থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদ হোসেন। ফরিদ হোসেন, আপনাকে স্বাগত। আলোচনা তো ভেস্তে গেল, এক্ষেত্রে জেলেনস্কির পদক্ষেপ কি হতে পারে এবং এর প্রভাব ইউরোপ এবং ন্যাটোভুক্ত দেশগুলোর উপর পড়বে কিনা? আপনাকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আমি যদি বলি যে নিশ্চিত এর একটি বড় ধরনের প্রভাব কিন্তু বিশেষ করে নেটোর ওপর এবং ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্র শুধু নয়, ইউরোপীয় যে মিত্র রয়েছে আমেরিকা তাদের উপর একটি বড় প্রভাব পড়বে। তো প্রথমে আমি যদি একটু এই মিটিংটার কথা বলি, সেটি হলো আমার কাছে মনে হয়েছে সেটি হলো যে মিটিংটা একটি প্রিমেডিটেটেড বা ওয়েল প্ল্যান, এবং যেটি ট্রাম্পের উদ্দেশ্যই ছিল বা ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন যে জেলেনস্কির যে মনোভাব, বিশেষ করে যুদ্ধ বন্ধ না করার বা অন্য প্রক্রিয়া যুদ্ধ বন্ধ করা, সেটি কিন্তু আপনার এর জন্যই কিন্তু এই ওপেন মিটিংটি করেছে। তবে সবচেয়ে বড় বিষয় সেটি হলো যে হ্যাঁ, আপনি যেমনটি আমাকে প্রশ্নে বলছিলেন, সেটি হলো যে আমি মনে করি যে এটি আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন মিত্রদের মধ্যে একটি স্পষ্ট বিভাজন রয়েছে, এবং যার ফলে আপনি যদি দেখেন যেটা হলো যে নেটোর ভবিষ্যৎ এবং নেটোভুক্ত রাষ্ট্রগুলোর যে পারস্পরিক সহযোগিতা, সেক্ষেত্রে কিন্তু একটি বড় প্রভাব হতে পারে। বিশেষ করে আমরা জানি যেটি হলো যে নেটোর আর্টিকেল 5-এ যে জায়গায় কালেকটিভ ডিফেন্সের কথা বলা রয়েছে, যে এক বা একাধিক রাষ্ট্র আক্রান্ত হলে সেটি সবার উপর আক্রমণ বলে বিবেচিত হবে। তার মানে সেই কালেকটিভ ডিফেন্সের জায়গায় কিন্তু একটি ফাটল ধরতে পারে, কারণ আপনি এই জায়গায় কিন্তু ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের ইঙ্গিত তেমনটি বলছে। আর অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত রাষ্ট্র নয় শুধু, অন্যদিকে নর্থ আমেরিকান, কানাডা থেকে শুরু করে অস্ট্রেলিয়া, তারাও কিন্তু এই বাইডেনের যে পলিসি আহ, বা বাইডেনের সর্বশেষ যে মিটিং, সেই জায়গায় কিন্তু আপনার জেলেনস্কির প্রতি সমর্থন জানিয়েছে, যেটি হলো যে জেলেনস্কির আহ, প্রতি সমর্থন অব্যাহত রাখবে বিশেষ করে। তার মানে হলো যে এই যুদ্ধ আপাতত বন্ধ হচ্ছে না। আর অন্যদিকে রাশিয়ার যে আমি আমি যদি বলি, সেটা হলো যে আত্মবিশ্বাস, সেটি কিন্তু আরো অনেক বেড়ে গেছে। কারণ রাশিয়া দেখেন, যেটি হলো যে আমেরিকা সহ ওয়েস্টার্ন কান্ট্রিজ গুলো রাশিয়ার উপরে প্রায় 24,000-এর মতো স্যাংশন রয়েছে। এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যেটা হলো যে আপাতত অন্তত আমেরিকান যে স্যাংশনস গুলো রয়েছে রাশিয়ার উপরে, সেটিকে উঠে উঠে যেতে পারে। সেক্ষেত্রে রাশিয়ার এই জায়গায় হারানো পিছনে। আর অন্যদিকে আমেরিকান সাপোর্ট ছাড়া বিশেষ করে ইউক্রেন কিন্তু তাদের যুদ্ধ খুব বেশি দিন চালিয়ে যেতে পারবে বলে মনে হচ্ছে না। যেটি আপনি যদি দেখেন, যেটি হলো যে ফক্স নিউজে জেলেনস্কি নিজে স্বীকার করেছেন, সেটি হলো যে আমেরিকার সাপোর্ট ছাড়া এই যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর এই যুদ্ধের আপাতত পরিণতি যেটি আপনি দেখতে পাচ্ছেন, সেটি হলো যে ইউক্রেনকে হয় তার যুদ্ধ বন্ধ করতে হবে, আহ, অন্যদিকে না হলে তাকে আরো খারাপ পরিণতি আহ, বরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। তাছাড়া কিন্তু ইউক্রেনের এই থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নেই। ফরিদ হোসেন, আরেকটি প্রশ্ন হচ্ছে, বৈঠকের পরই জেলেনস্কি ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি বললেন যে যুক্তরাষ্ট্রের সাথে আসলে সম্পর্কটা স্বাভাবিক করা সম্ভব, কিন্তু তিনি স্পষ্টতই বললেন যে মাফ চাওয়ার যে বিষয়টি তার মার্কো রুবিও দাবি করেছেন যে ক্ষমা চাইতে হবে, সেটিও তিনি চাইবেন না। এক্ষেত্রে সম্পর্ক স্বাভাবিককরণ কেমন হতে পারে, বিষয়টি কিভাবে সম্ভব সেটি? আপনি দেখেন, যেটি হলো যে হ্যাঁ, ফক্স নিউজের যে ইন্টারভিউতে তিনি স্পষ্ট বলেছেন, যেটা হলো যে সে আহ, মাপ চাবেন না, এবং মাপ চাওয়ার মতো তেমন কিছু অন্যায় বা ভুল তিনি করেননি। বাট বরাবরই কি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বা ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনকে তাদের শক্তিশালী মিত্র হিসেবে তিনি বলেছেন, এবং তাদের সাথে পুনরায় আলোচনা করতে চান। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় যেটি হলো যে মধ্যস্থতাকারী হিসেবে বিশেষ করে ইউরোপীয় রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় না যেটি হলো যে এই ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যকার যে তিক্ত সম্পর্ক এই মুহূর্তে, যেটি সারা বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত, সেই জায়গায় স্বাভাবিক হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে আমি মনে করি, বিশেষ করে আপনি যদি দেখেন, যেটা হলো যে ইউকে বা ফ্রান্স বা ইভেন জার্মানি, তাদেরকে এগিয়ে আসতে হবে বিশেষ করে মধ্যস্থতাকারী হিসাবে। বাট তাদের যে মনোভাব, আপনি যদি দেখেন যে অতি সম্প্রতি ফ্রান্স প্রেসিডেন্ট এবং ইউকের প্রাইম মিনিস্টার কিন্তু ট্রাম্পের সাথে বৈঠক করেছে, বাট তাদের এখন কি রিয়াকশন হবে সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তবে আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে যে ইতিমধ্যে বিশেষ করে ইউরোপীয় ভুক্ত বা ইউরোপিয়ান যে আমেরিকান মিত্র রয়েছে, তাদের প্রতিক্রিয়া, তাদের সহানুভূতি কিন্তু জেলেনস্কির পক্ষে। বাট এই মুহূর্তে কিন্তু বলা যাচ্ছে না, বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রগুলো
তারা কি ভূমিকা পালন করে এক্ষেত্রে, আর এই ক্ষেত্রে আহ, ট্রাম্প কি তাদের যে মধ্যস্থতাকারী ভূমিকা সেটি কি গ্রহণ করবে কিনা সেটির উপর আহ, আহ, নির্ভর করছে, যেটি হলো যে এই ট্রাম্প এবং জেলেনস্কির মধ্যকার যে সম্পর্ক এবং পরবর্তী আলোচনা কিভাবে চালিয়ে নেওয়া যায়। যদি যুক্তরাষ্ট্র আসলেই ইউক্রেনকে সহায়তা থেকে সরে দাঁড়ায়, সেক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো কিংবা ইউরোপের অন্যান্য দেশ, কানাডা, অস্ট্রেলিয়া, তাদের সহায়তায় কি আসলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে টিকে থাকা সম্ভব ইউক্রেনের পক্ষে? আমার মনে হয় না। কারণ আপনি যদি দেখেন সেটি হলো যে ইউরোপের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি জার্মানি, জার্মানির অর্থনৈতিক অবস্থা কিন্তু তেমন ভালো না। জার্মানি কিন্তু অর্থনৈতিক দিক থেকে বিভিন্ন বিশেষ করে ম্যাক্রো ইকোনমিক্স সব ইন্ডিকেটরসে কিন্তু তারা কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন। অন্যদিকে আপনি যদি দেখেন যেটা হলো যে ব্রিটিশ ইকোনমি কিন্তু আপনার এখন ওর সিচুয়েশন তারা ফেস করছে তাদের ইকোনমিক হিস্ট্রিতে, তাদের পক্ষে কিন্তু বিশেষ করে আমেরিকা যে আপনি যদি দেখেন সেটি হলো $350 বিলিয়ন, যেটি বাইরের শাসন আমলে ইউক্রেনকে দেওয়া হয়েছে এবং ট্রাম্প যেটি দাবি করছেন। এত বড় অঙ্কের সহায়তা কিন্তু আমার মনে হয় না কোনো ইউরোপিয়ান কোনো যুক্তরাষ্ট্র সেটি দিতে প্রস্তুত রয়েছে। কারণ রাশিয়ার সামরিক শক্তির সাথে কিন্তু ইউক্রেনের সামরিক শক্তি কিছুই না বলা যেতে পারে। সেটি আপনি যদি দেখেন যে তাদের দুজনের মধ্যে জেলেনস্কি এবং ট্রাম্পের মধ্যকার আলোচনায় কিন্তু বিষয়টি এসেছে, সেটি হলো যে এক সপ্তাহ বা এক মাস, হ্যাঁ, তার বেশি দিন কিন্তু সম্ভব নয়। এবং এই জায়গায় আমার মনে হয় না যেটা হলো যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রগুলো, ইভেন ইউকে, তারা এত বৃহৎ অঙ্কের অর্থ বিশেষ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। তবে এক্ষেত্রে যদি নতুন মেরুকরণ হতে পারে সেটি হলো যে ইউরোপীয় মিত্র যারা রয়েছে ইউক্রেনের, তাদের মধ্যকার আলোচনা হওয়ার খুব দ্রুত সম্ভাবনা রয়েছে। বিশেষ করে একটি মিটিং হওয়ার কথা রয়েছে বিশেষ করে আগামী সোমবার। মেবি এটি এখনো ফাইনালাইজ হয়নি। এই আহ, বিশেষ করে ইউকে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে কিন্তু ইউরোপীয় রাষ্ট্রগুলো একত্রিত হতে পারে, বিশেষ করে ইউক্রেন প্রসঙ্গে তারা পরবর্তী তাদের কি পদক্ষেপ হবে সেক্ষেত্রে হয়তো একটি ঘোষণ আসতে পারে। তবে যে বিষয়টি মনে হচ্ছে, আহ, আপাতত দেখে মনে হচ্ছে সেটি হলো যে রাশিয়াকে কিন্তু ইউরোপীয় রাষ্ট্রগুলো, বিশেষ করে যারা মার্কিন মিত্র বলেন বা আহ, ইউক্রেনের মিত্র বলেন, তারা কিন্তু একটি কমন থ্রেট হিসেবে ধরে। সো ওই জায়গা থেকে বিবেচনা করলে তারা হয়তো বা যদি আমেরিকা সাহায্য বন্ধ করে দেয়, এবং যেটি সমূহ সম্ভাবনা রয়েছে আমেরিকা পরবর্তীতে সামরিক সহায়তা দিবে বলে মনে হচ্ছে না, সেক্ষেত্রে তাদের যে কমন এনিমি বা তাদের যে সবার শত্রু হিসেবে বিবেচিত রাশিয়ার বিরুদ্ধে তারা হয়তো বা এই যুদ্ধ চালিয়ে নিতে পারে, বা এই যুদ্ধ ফরিমান, চালানোর ব্যাপারে বা কি স্ট্র্যাটেজি আপনার হবে কাছে সেই বিষয়গুলো। আরেকটি প্রশ্ন ছিল, আমাদের শেষ প্রশ্ন, যে এই ঘটনার পর ইউক্রেনে রুশ আগ্রাসনের গতি প্রকৃতি কেমন হতে পারে, এবং এর সাথে যদি একটু সংক্ষেপে আমাদেরকে জানান যে এই যুদ্ধটা শুরুর দিক থেকে আসলে বাইডেন প্রশাসনের একটি প্রভাব ছিল, এখন বাইডেন প্রশাসনের এমন মানে নিঃশর্ত যে সমর্থন পেয়ে এসছে, $350 বিলিয়ন দিয়েছেন ট্রাম্প প্রশাসন থেকে জানানো হয়েছে, সেক্ষেত্রে এখন যুক্তরাষ্ট্রের যেই পিছিয়ে যাওয়াটা এবং নানা ধরনের শর্ত দেয়া, সব মিলিয়ে আপনি ইউক্রেন যুদ্ধটাকে যে 3 বছর পার হলো সেটা কি মূল্যায়ন করবেন কেমন করে? আপনি দেখেন যেটি হলো যে ইউক্রেন যুদ্ধ, আমি যদি বলি যে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ, বিশেষ করে তার প্রভাবের দিক থেকে ইউক্রেন যুদ্ধে শুধু রাশিয়া এবং ইউক্রেন ক্ষতিগ্রস্ত হয়নি। এই যুদ্ধ আহ, শুরু হওয়ার পর থেকে কিন্তু আপনি যদি বিশ্ব জ্বালানি ব্যবস্থা, বিশ্ব অর্থনীতিতে একটি সবচেয়ে বড় একটি প্রভাব ফেলেছে। আর অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে হ্যাঁ, রাশিয়ার যে বিশেষ করে এই যুদ্ধে আহ, আপনার যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য রাশিয়ার যে ক্ষয়ক্ষতি, আপনি যদি সামরিক ক্ষয়ক্ষতি বাদ দেন তাহলে রাশিয়া কিন্তু তেমনটি হয়নি। কারণ রাশিয়া বিশেষ করে ইউরোপীয় মিত্ররা এবং ইভেন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যেটি ভাবছিল যে রাশিয়া তার অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হবে, কারণ রাশিয়ার উপরে প্রায় 24,000-এর মতো স্যাংশন ছিল, রাশিয়া সারা পৃথিবীতে আইসোলেটেড হয়ে যাবে। কিন্তু তার তেমনটি ঘটেনি। কিন্তু রাশিয়ার এখন যদি দেখেন যেটা হলো যে তাদের জিডিপি গ্রোথ মানে এক্সপেক্টেড জিডিপি গ্রোথ যেটি এই বছর হতে পারে সেটি 4%, যেটি G7 কান্ট্রিভুক্ত দেশগুলোর চেয়ে অনেক বেশি হবে বলে আশা করা যায়। আর অন্যদিকে আপনি যদি দেখেন যে আইসোলেটেড
করা হবে রাশিয়াকে, সেটি কিন্তু হয়নি। কারণ রাশিয়ার সাথে আপনি যদি দেখেন যেটা হলো যে অন্যান্য গ্রেট পাওয়ার, বিশেষ করে চীন, আপনি এই দিক থেকে আমাদের এশিয়া যদি দেখেন যে ইন্ডিয়া, অন্যদিকে আপনি যদি বলেন টার্কি, ইরান, তাদের সাথে কিন্তু অর্থনৈতিক এবং সামরিক আপনি বা স্ট্র্যাটেজিক সম্পর্ক কিন্তু পূর্বের যে কোনো সময় চেয়ে ভালো বলা যেতে পারে। আর অন্যদিকে আপনি যদি দেখেন যেটি হলো যে রাশিয়ার বিশেষ করে রুবল, সেটি কিন্তু আমেরিকান ডলারের এগেনস্টে কিন্তু রুবলের এখন খুব স্টেবল পজিশনে রয়েছে। তার মানে রাশিয়ার ইকোনমি খুব খারাপ সেটি বলা যাবে না, আপনি যদি তুলনামূলকভাবে অন্যান্য ইউরোপিয়ান দেশ থেকে। সো সেক্ষেত্রে কিন্তু রাশিয়া এই যুদ্ধ থেকে পেছনে আসবে না, কারণ রাশিয়া ইউক্রেনের ইতিমধ্যে 20% ভূমি কিন্তু দখলে রয়েছে, এবং রাশিয়া কিন্তু সেগুলো ছেড়ে দিবে জি, বলে এটি আমার গত মনে হয় না। বছরের জুন মাসে আসলে রুশ প্রেসিডেন্ট বলে দিয়েছেন যে আসলে আলোচনা যাই হবে, এই যে 20% এই অঞ্চল যেটা দখল করেছেন সেটি ছাড়া হবে। জনাব ফরিদ আহমেদ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।